এর জন্য সবাই আমরা এখানে একত্রিত হয়েছি এবং সেই উপলক্ষে আজকে আমাদের মাঝে মঞ্চে উপস্থিত রয়েছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী এগ্রিকালচার পাওয়ার এবং অন্যান্য দপ্তরের শ্রী রতনলাল নাথ মহোদয়। এখানে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী পর্যটন এবং ফুড এবং ট্রান্সপোর্ট এবং অন্যান্য দপ্তরের শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের হায়ার এডুকেশন মিনিস্টার, পাশাপাশি পঞ্চায়েতের মাননীয় মন্ত্রী শ্রী কিশোর বর্মন মহোদয়। আমার সামনে এখানে মাননীয় বিধায়িকায় উপস্থিত আছেন শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া। তাছাড়া এখানে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার বিস্তারিত আলোচনা ত্রিপুরা সরকারের যে আমরা কি কি ডেভেলপমেন্ট করেছি সে বিষয়ে আলোচনা রেখেছেন খুব সুন্দরভাবে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় শ্রী জেকে সিনহা। এখানে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের ডিজিপি সাহেব শ্রী অনুরাগজি, যিনি স্বাগত ভাষণ রেখেছেন। যেহেতু এই প্রোগ্রাম আইসিএ ডিপার্টমেন্টের উদ্যোগে করা হয়েছে এবং ওই ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি এবং অন্যান্য দপ্তরের ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী মহোদয়, উনিও ওনার প্রারম্ভিক আলোচনায় আমরা অনেক কিছু জানলাম। এখানে আইসিএ ডিপার্টমেন্টের ডাইরেক্টর শ্রী বিম্বিসার ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন। আমার সামনে সম্মানিত ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভগণ, বিভিন্ন স্কলার, বিশিষ্টজনেরা, চেয়ারম্যান পিএসইউর, সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ডিফারেন্ট দপ্তরের যারা সেক্রেটারিরা আছেন, সিনিয়র অফিসার্স এবং এমিনেন্ট পার্সোনালিটিস এবং যারা ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত রয়েছেন এবং যারা গেস্ট যাদেরকে এখানে নিমন্ত্রণ করা হয়েছে এবং মাই ডিয়ার ফ্রেন্ডস ফ্রম প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া, আজকের এখানে উপস্থিত থাকার জন্য আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপন উপলক্ষে আমি এখানে যারা উপস্থিত রয়েছেন তাছাড়াও সমস্ত ত্রিপুরাবাসীকে আমি হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। আজকে এই ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস বা স্টেটহুড ডে, এটা শুধু একটা তারিখ হিসাবে যদি আমরা এটা গণ্য করি তাহলে একটা ভুল হবে। তার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। খানিকটা আমাদের পিকে চক্রবর্তী মহোদয় এখানে খানিকটা রেখেছেন এবং এই পূর্ণরাজ্য হওয়ার সুবাদে আমাদের যেসব আগামী দিনকে এই ত্রিপুরা রাজ্যকে সামনের দিকে যে উন্নতির দিকে যে নিয়ে যাওয়া, তার জন্য কিন্তু আমাদের সবার সংঘবদ্ধভাবে যদি আমরা প্রতিজ্ঞা না করি তাহলে কোনো দিন, যে কথাটা আমি প্রায়ই বলি যে নিউ ত্রিপুরা, এটা নতুন ত্রিপুরা আমরা তৈরি করতে পারব। আমরা সবাই জানি যে ত্রিপুরার রাজনৈতিক প্রেক্ষাপট যদি আমরা দেখি, আগের যে অবস্থা ছিল, কিছু কিছু জায়গায় নিশ্চয়ই ওনাদেরকে অবদান রয়েছে, কিন্তু আমার মনে হয় তখন ত্রিপুরার যে প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট বলুন বা সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাসই বলুন,
উন্নয়নের কথাই বলুন, যাই বলুন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সব দিকে যদি আমরা চিন্তা করি, আকাশ আর পাতালের মধ্যে যে ডিফারেন্স, সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাই। আজকে এই ডিফারেন্স যে একটা দেখতে পাই, এবং আজকের এই পূর্ণরাজ্য দিবস উপলক্ষে আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে একটা চিঠি, যদিও আমার নামে এটা পাঠিয়েছে, কিন্তু আমার মনে হয় এটা আমাকে পাঠায়নি, এটা সবার জন্য পাঠিয়েছেন। ইফ ইউ অ্যালাউ মি, আই উইল রিড ইট আউট হোয়াট হি হ্যাজ রিটেন। আর এর মধ্যে দেখবেন, যখন আমি পড়ব, এর মধ্যে ওনার যে একটা ত্রিপুরার জন্য যে একটা ফিলিংস, এটা যে আত্মিক যে রিলেশন, ইফ আই রিড ইট দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড। Professor Dr. Manik Sahaji, greetings to you and to my sisters and brothers of Tripura on the occasion of Tripura Statehood Day. Tripura is a land blessed with a rich cultural heritage and dynamic people. I have had several opportunities to visit this beautiful state, the most recent being at the beginning of Navaratri in September 2025, when I offered prayers at the Mata Tripura Sundari temple and reviewed the ongoing development works at the temple complex. For decades, it was an undeniable reality that the people of Northeast, including Tripura, felt distant and isolated from the national mainstream. I consider it an honor that our government received the opportunity to change this reality by bridging distances, strengthening emotional bonds, and striking a chord with the people of this region. Our vision of Purvodaya, which focuses on accelerating progress in Eastern India, is also transforming the Northeast. Whether it is the Ashtalakshmi Mahotsav, showcasing the region's social, economic, and cultural potential, or startup investment summits, or the improvement of states through GI tax for their unique products, all these initiatives flow from the same vision of inclusive development. Over the last 8 years, the double-engine governments, the India government at the center and your team in the state have worked with a dedication for Tripura's transformation. This sustained effort is fully in keeping with the spirit of historic mandate given by the people of Tripura in 2018 and 2023. A wide range of development initiative has significantly improved the ease of living for the people of Tripura. Emphasis has been placed on the strengthening physical as well as social infrastructure. Several central government schemes have delivered tangible benefits. Recently, the Union Cabinet approved new components under the existing special development packages, which will have a particular positive impact, especially on the tribal communities of the state. The inauguration of the new integrated terminal building at Maharaja Bir Vikram Airport in Agartala in 2022 has further boosted connectivity, commerce, and tourism. Powered by the aspirations and hard work of its people, Tripura has made remarkable strides in recent years. The state's economy has grown significantly, supported by commendable reforms in compliance reduction and deregulation. These efforts reflect your government's determination to attract investment and create new opportunities for the youth. Tripura's farmers have set an inspiring example for the
nation in environmental consciousness. The state is among the leaders in the Northeast in the implementation of the PM Kusum scheme. The increasing adoption of natural farming practice is equally commendable. Your government's focused support for weavers, mulberry growers, and pineapples farmers is strengthening livelihood and laying the foundation for long-term growth. In the past, parts of Tripura were overshadowed by insurgency and unrest. There was a time when daily life was disrupted and the dreams of the youth were constrained. Today, the people of Tripura have demonstrated remarkable courage and resolve, choosing peace over conflict and progress over uncertainty. The 2024 peace accord with the NLFT and ATTF has ushered in a new dawn of hope. The people of Tripura have clearly rejected retrograde ideologies and placed their faith in governance that delivers. May the blessings of Mata Tripura Sundari always guide the people of Tripura. Together, we will continue to work to realize the vision of Maharaja Bir Bikram Kishore Manikya Bahadur and take Tripura to even greater heights. Yours, Narendra Modi. এখানে আজকে আমার পূর্ববর্তী বক্তারা যা যা বলেছেন এবং যেসব ডিপার্টমেন্ট নিয়ে আমরা নিজেরা গর্ববোধ করি, সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা খেয়াল করেছেন কিনা, নিশ্চয়ই আপনারা মানে প্রতিটি অর্থ বোঝার নিশ্চয়ই আপনারা চেষ্টা করেছেন বা বুঝেছেন যে মোস্ট অফ দ্য মানে আওয়ার ডেভেলপমেন্টাল পয়েন্টস হি হ্যাড মেনশনড অলরেডি হ্যাভ মেনশনড ইন দিস লেটার। যে আমাদের জন্য আজকে এটা একটা অত্যন্ত একটা আনন্দের দিন যে খালি পূর্ণ রাজ্য ডিক্লেয়ার করলাম আর বাস কিছু সুবিধা থাকলো, লেজিসলেচার থাকলো, এবং যে ক্রোনোলজিক্যালি আমরা কিভাবে আসলাম, যে টেরিটোরিয়াল কাউন্সিল থেকে 30 জনের টেরিটোরিয়াল কাউন্সিল ছিল, তারপর পূর্ণ রাজ্য হলো, 60 জনের আমাদের লেজিসলেচার হলো, কিন্তু সেইগুলো তো থাকবেই, কিন্তু আমাদের মেইন যে উদ্দেশ্য ডেভেলপমেন্ট। মহারানী কাঞ্চন প্রভা দেবীর সম্পর্কে আমরা এখানে আমরা জেনেছি, সব আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন কীভাবে মার্জ হলো ভারতবর্ষের সাথে। এগুলোর পুরো ইতিহাস আমার মনে হয় না এখানে প্রয়োজন আছে এখানে, কিন্তু এখন আমাদের কাছে বিকশিত হওয়ার যে বিষয়, যে ডেভেলপড যে কান্ট্রি মাননীয় প্রধানমন্ত্রীজি 2047-এ দেখতে চাইছেন, আর দেখতে চাইছেন না, এটাকে করতে চাইছেন, টাইমলাইন দিয়ে দিয়েছেন। এখানে $5 ট্রিলিয়ন কথা, মার্কিন ডলারের কথা বলা হয়েছে, যে 2030-এর মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে একটা বিশেষ ভূমিকা, সেই বিষয়ে এখানে আলোচনা রাখা হয়েছে। কিন্তু 2047-এর মধ্যে যে 11 যে ইকোনমিক্যালি যে আমাদের পজিশন ছিল সারা পৃথিবীতে, সেই জায়গায় দেখতে দেখতে মাননীয় প্রধানমন্ত্রী যে 2014-তে আসার পর সেটাকে 5th পজিশন, এখন 4th পজিশন, এবং 2030-এর মধ্যে সেটাকে 3rd পজিশনে ইকোনমিক্যালি সেই পজিশন উনি নিয়ে আসতে চাইছেন। এবং আমি একটা বই সেটা পড়ছিলাম, এখানে যেভাবে মানে অ্যারিথমেটিক্যালি যেটা বোঝানো হয়েছে, ইয়েস ইট ইজ পসিবল, এটা পসিবল এবং এটা হবেই। এবং যেভাবে উনি মনিটরিং করেন, যেভাবে দেখছেন, সমস্ত অফিসার্স থেকে শুরু করে যারা আমাদের যারা জনপ্রতিনিধিগণ আছেন, সবাই এই যে সকাল থেকে রাত্রি পর্যন্ত যে কাজ করা, আর যে বিষয়টা বারবার বলে যে রাষ্ট্রের জন্য কাজ করতে হবে, দেশকে একদিকে মাননীয় প্রধানমন্ত্রী যে শক্তিশালী করছেন, এটা বলার অপেক্ষা রাখে না। এয়ার স্ট্রাইক থেকে সার্জিক্যাল স্ট্রাইক, অপারেশন সিন্দুর, এবং ইন্ডিজেনাস যেসব প্রোডাক্টস, ভোকাল ফর লোকাল, এখন উনি বারবার বলছেন যে আমরা বাইরের থেকে এক্সপোর্ট যত কমাবো তত বেশি কিন্তু আমাদের লাভ। এক্সপোর্ট
ইম্পোর্ট যত কমাবো তত বেশি লাভ, এক্সপোর্ট আমাদের বাড়াতে হবে। এই যে বিষয়গুলো একের পর এক উনি বলছেন, দেশকে শক্তিশালী করার জন্য উনি যে বিষয়টা এখানে রেখেছেন, আমার মনে হয় আমরা সবাই কিন্তু ইমোশনালি অ্যাটাচড হয়েছি এবং দেশভক্তির যে ভাবনা সেটা কিন্তু চলে এসছে। এবং বিভিন্ন সময়ে ওনার যেসব স্লোগানগুলো আছে সেইগুলোর উপর ভিত্তি করে আমরা কিন্তু মানে এমন কোনো মাস নেই 12 মাসের যে সময়ে ওনার যে এক একটা স্লোগান দিচ্ছেন সেই স্লোগানের উপর ভিত্তি করে আমরা সবাই কিন্তু একটা ইন্সপিরেশনাল মুড আমাদের মধ্যে আসছে। সেটা আমাদের যদি এখানে যে ডিমনিটাইজেশনের কথাই আমরা বলি, সেখানেও আপনারা দেখবেন ওনাকে দেখতে পারবেন যে কিভাবে আমরা আগামী দিন ভারতকে শক্তিশালী করব ইকোনমিক্যালি। আজকে আমি একটু আগে যেটা বললাম যে দেশকে যদি শক্তিশালী করতে হয়, ভোকাল ফর লোকাল, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট, এইসব যে একের পর এক কিছু না কিছু সবসময় উনি বলতে থাকেন। মেরে মাটি মেরা দেশ, হর গাং হর ঘর তেরঙ্গা, এইসব যে একের পর এক 75 সীমান্ত গ্রাম, বীরো কা নাম, এই যে বিষয়গুলো, মে চৌকিদার হুঁ। কালকেও আপনারা দেখেছেন যখন ওথ টেকিংয়ের সময় আমাদের সেখানে উনি কি বলছিলেন। তো এই যে এক একবার এক একটা বিষয় বলছেন, এতে করে কিন্তু যতক্ষণ ধরে ইমোশনালি আপনি অ্যাটাচ না থাকবেন তাহলে পূর্ণ রাজ্য বা স্টেটহুড আজকে আমরা এখানে যে করছি বা বিভিন্ন জেলায় যেটা হবে বা হচ্ছে, তাতে কিন্তু লাভের লাভ কিচ্ছু হবে না। এবং সেটা সবার সহযোগিতা যদি হয় সেটাই, তবেই সেটা সম্ভব হবে। আপনারা দেখেছেন যে চ্যালেঞ্জ যতক্ষণ ধরে না নেব, যদি চ্যালেঞ্জ না নেওয়া যায় তাহলে স্বামী বিবেকানন্দজি বারবার বলছেন ইউ হ্যাভ টু ফেস দ্য চ্যালেঞ্জ, ইউ হ্যাভ টু এমব্রেস দ্য চ্যালেঞ্জ। এবং মাননীয় প্রধানমন্ত্রীজিও সেটা বলছেন। এবং আমাদের এখানে 22nd প্ল্যানারি সেশনে আপনারা দেখেছেন ত্রিপুরাতে গত বছর যখন হয়েছে, সেখানে সমস্ত রাজ্যপাল, নর্থ ইস্টার্ন জোনের মুখ্যমন্ত্রীরা, ওনারা মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন, ওনারা যখন আসলেন যাওয়ার সময় সবার সামনে বলেছেন যে আরে यार ये हमेशा प्लेनरी सेशन त्रिपुरा में ही होना चाहिए, इतना बढ़िया आप लोग इंतज़ाम किए। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। ফুল টিম কিন্তু আমাদের নেবে যায়, আমাদের লেজিসলেচার যারা আছেন, মাননীয় মন্ত্রীরা থেকে শুরু করে সবাই কিন্তু অফিসার সবাই আমরা নেবে যাই। আমাদের যখন এত বড় আপদা এখানে চলে এসেছিল, যে কীরকম এখানে বৃষ্টি হয়েছিল আমরা সবাই জানি, এত বড় ফ্লাড ত্রিপুরাতে খুব এরকম দেখা যায়নি এত বছরের মধ্যে। সেখানেও আমরা কিভাবে মোকাবেলা করেছি। অফকোর্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদেরকে হেল্প করেছে, নানাভাবে হেলিকপ্টার দিয়েছে সাহায্য করার জন্য, লিফটিং করার জন্য। কিন্তু আমাদের শুধু আমাদের গভর্নমেন্ট বা আমাদের যারা লেজিসলেচার জনপ্রতিনিধি তারা না, সমস্ত মানুষ কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়েছিল সেখানে, যে কারণে সেটা সম্ভব হয়েছে। আমাদের যখন G20-র একটা পার্ট S20 আমাদের সায়েন্স 20 আমাদের দিয়েছিল, সেখানেও কিন্তু আমরা সারা পৃথিবীর বহু লোক এখানে এসেছিল, তারাও বলে গেছে যে ত্রিপুরাকে তো আমরা দূর থেকে ভাবতাম এটা ছোট্ট ত্রিপুরা। এবং দেখুন মাননীয় প্রধানমন্ত্রী যে আগে কী হতো, G20-র প্রেসিডেন্সি নিয়েছেন, সেটা ইচ্ছা করলে দিল্লিতেও করে নিতে পারতেন একটা পার্টিকুলার একটা জায়গায়। কিন্তু সমস্ত জায়গায় উনি কিন্তু সমস্ত ভারতবর্ষের সমস্ত স্টেটগুলো বিভিন্ন শহরে সেটা কিন্তু উনি ডিসেন্ট্রালাইজ করেছেন। এবং এতে করে পুরা ভারতকে কিন্তু ওরা জানতে পেরেছে এবং পরে একসাথে সেই দিল্লিতে সেটা সমাপন হয়েছিল, আমরা সবাই জানি। সবার বিভিন্ন জায়গার থেকে তাদের যে অনুভূতি, তাদের যে এক্সপিরিয়েন্স সেটা পেয়েছে। সেই এক্সপিরিয়েন্স পাওয়াতে আজকে সারা পৃথিবীর সমস্ত যে ডিজিপি যেভাবে ডাউনগ্রেড, আজকে ভারতবর্ষ কোথায় 8.2 8.3 কোন জায়গায় চলে যাচ্ছে আজকে। তো ভারতবর্ষের আগামী দিন যে ভবিষ্যৎ যেভাবে চলে আসছে সেটা তো ভারতবর্ষ একা করতে পারবে না, যেহেতু এখানে বিভিন্ন রাজ্য মিলে ভারত। তো আমাদের ত্রিপুরাও যদি সেখানে হাত বাড়িয়ে দেয়, যেখানে একটু আগে দেখালো যে 5 ট্রিলিয়নের বিষয়ে আমাদের রাজ্যের হয়ে আমরা ভালো কাজ করছি, তবেই গিয়ে
এই যে বিকশিত ভারত 2047 ডেভেলপ কান্ট্রি সেটা হবে। আমরা আগে ডেভেলপিং কত বছর ধরে বলে আসছি, কেউ কিন্তু টাইম লাইন দেয়নি কবে এটা শেষ হবে। তো আমাদের জন্য অত্যন্ত খুশির দিন আজকে। অ্যাকচুয়ালি এটাকে আরও মনে হয় আরও বেশি প্রচার প্রসার দরকার, এবং বিশেষ করে যারা স্টুডেন্ট যারা আছেন, যাদেরকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি গর্ববোধ করে, যে 18 বছর থেকে 35 বছরের যারা নওজোয়ান, তারা হচ্ছে আমরার মানে হিউম্যান রিসোর্স। ফিউচারে ওরাই কিন্তু এখন যেহেতু আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে ডিজিটাল যুগ থেকে বেরিয়ে গিয়ে এখন এআই আমরা চলে এসেছি। আমি জানি না আগামী দিন কোথায় আমরা চলে যাব। তো লেটেস্ট টেকনোলজি এইসব ব্যবহার করে জ্ঞানকে বৃদ্ধি করে, জ্ঞানকে সমৃদ্ধ করে, অন্ধকার থেকে আলোর দিকে আমরা যখন যত বেশি আমরা যাওয়ার এখন সুযোগ, সেগুলো আগে ছিল না। এখন যেহেতু এই সুযোগগুলো এসছে, ওরা যদি সবাই এই বিষয়গুলো জানার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, একটা প্রবলেম কি ইজি পেয়ে গেলে কিন্তু সেটা বোঝা যায় না। স্বাধীনতা প্রাপ্ত যারা, স্বাধীনতার পরে যারা জন্মগ্রহণ করেছে, স্বাধীনতা আনতে গিয়ে যারা যারা বলিদান হয়েছে, কত কষ্ট, সেটা কিন্তু এখনকার যারা পোস্ট ইন্ডিপেন্ডেন্ট যারা জন্মগ্রহণ করেছে, অনেকের মধ্যে সেই ফিলিংসটা আসবে না। ঠিক সেই রকম যখন কেউ কিছু ইজিলি অ্যাভেলেবল হয়ে যায়, তারা কিন্তু তার যে দে শুড গো ইনসাইট ইন এভরি আসপেক্ট, সেটা কিন্তু কম যায়। এর জন্য আমরা অনেক সময় দেখি খুব গরিব ছেলে মেয়েদেরও আমরা দেখি খুব ভালো রেজাল্ট করে, কারণ সে স্টারভেশনের মধ্যে আছে, সে কিন্তু জীবন যুদ্ধে সে যুদ্ধ করছে। আর যার কাছে অনেকে বলে সিলভার স্পুনে যারা জন্মগ্রহণ করেছে, তাদের মধ্যে হয়, তাদেরও, কিন্তু তাদের মধ্যে দেখা যায় কম। যত বেশি আজকে জাপানে যখন এত বড় বোমা যখন নিক্ষেপ হলো, তারপর দেখুন জাপান কোথায় চলে গেছে। আজকে এত বড় ভূমিকম্প এই গুজরাটে হয়েছিল, আজকে গুজরাট মডেল হয়ে গেছে। তো অনেক সময় যখন এই ধরনের একটা ঘটনা হয়, তারপরে কিন্তু মানুষ আরও বেশি একটা মানে ভিতর থেকে আসে যে না, আমার ফাইট করতে হবে, আমার নিজেকে এস্টাবলিশ করতে হবে। তো সেই জায়গায় আজকের দিনে কিন্তু আমাদের সেই প্রমিস করতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রীজি একটা চিঠি লিখেছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এইভাবে স্টেটহুড ডেতে আমার মনে হয় না কোনো দিন কোনো মুখ্যমন্ত্রীকে এইভাবে কোনো প্রধানমন্ত্রী চিঠি দিয়েছে। শুধু একটা মানে তখন অবশ্য এই সুবিধাও ছিল না, একটা টুইট করেছে হয়তোবা ফেসবুকে বা টুইট করেছে এরকম, এখানে একটা চিঠি দিয়েছে। আমারও সেইভাবে উত্তর দিতে হবে, এবং সেইভাবে আমিও তৈরি করছি। টুইটের পরিবর্তেও টুইটও করেছে, আমিও টুইট করেছি ওনাকে। তো এটা সাংঘাতিক আমাদের জন্য একটা গর্বের বিষয়। আজকে এই পূর্ণ রাজ্য মর্যাদার প্রাপ্তির ক্ষেত্রে এটা যারা, আমরা তো অনেককে জানিও না, চিনিও না, সে খবরও নেই আমাদের কাছে, কিন্তু যে সকল ব্যক্তি বা নাগরিক যাদের অসামান্য যে অবদান রয়েছে, তাদেরকে আজকে স্মরণ করার দিন, তাদের স্মরণ করা উচিত। এবং আমি ব্যক্তিগতভাবে এবং ত্রিপুরার হয়ে গভীর শ্রদ্ধা ওনাদের প্রতি আমি নিবেদন করছি। আজকে এই যে অষ্টলক্ষ্মী, প্রথমে তো 7টা ছিল, এখন সিকিমকে অ্যাড করার পরে অষ্টলক্ষ্মী নাম দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি। এবং আমরা দেখেছি এক জায়গায় আমাদের গত বছরে এখানে এসেছিলেন আমাদের যশস্বী গৃহমন্ত্রীজি, উনি বলছিলেন যে পুরো নর্থ ইস্টকে যদি একসাথে করা যায়, উত্তরপ্রদেশ থেকেও আয়তনের দিক দিয়ে বেশি। এটা কিন্তু আমরাও জানা ছিল না। এবং আয়তনের দিক দিয়ে যদি দেখি, শুধু অরুণাচল প্রদেশ যে কোনো নর্থ ইস্টার্ন জোনের থেকে কিন্তু বেশি, যদিও পপুলেশনের দিক দিয়ে কম। তো এই যে বিষয়গুলো আমরা নিজেরাও জানি না, যে আমার কাছে সমস্ত আমাদের সংস্কৃতি, কৃষ্টি এবং আমাদের ঐতিহ্য, এবং বিশেষ করে যারা আমাদের জনজাতি যারা আছেন, তাদের যে লিগাসি, তাদের যে পরম্পরা, সেটাকে মাথায় রেখে আজকে নর্থ ইস্টার্ন জোনে যে ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যেই যে ঐক্য, সেটা 2014-এর পরে কিন্তু সেটা এখন ফিরে আসছে। আগে তো এরকম হয়েছে, আমি নিজে যখন নর্থ ইস্টার্ন জোনের মুখ্যমন্ত্রীদের কোনো কনক্লেভ যায়, এক একজন এরকম বলছিলেন, আরে यार अभी तो लग रहा है मैं हम लोग इंडिया में है,
মানে এই ফিলিংস ছিল, মনে হচ্ছে যে ইন্ডিয়ার বাইরে এক একটা রাজ্য, এরকম ফিলিংস ছিল। গতকালও আমি যখন আমাদের প্রোগ্রামে দিল্লিতে আমি গিয়েছিলাম, মানে অদ্ভুত লাগছে, কেউ সেই সাউথ ইন্ডিয়ার সেই ধুতি তাদের ড্রেস পরে আসছে, কেউ তিলক মেখে আসছে, কেউ ধুতি পরে আসছে আমাদের বাঙালিদের, কেউ অদ্ভুত অদ্ভুত মানে ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছে। তো সারা ভারতবর্ষের মনে হচ্ছিল যে সমস্ত ভারতবর্ষটা সেখানে চলে এসছে। এবং এমন হয়েছে, একজনকে বলছে, আরে এক ফটো লে লেনা, আর একে জানিও না চিনো না, মেরে এক ফটো লে লেনা। তো এই যে অ্যাপ্রোচ, দেখা গেল নাগাল্যান্ডের একজন বলছেন ইয়ে প্লিজ টেক ওয়ান ফটো, আর যাকে দিচ্ছে দেখা গেল উত্তরপ্রদেশের, ও ফটো তুলছে। মানে এই যে একটা আত্মিক যে রিলেশন এখন এসছে, যেটা আমরা বলছি যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। এর মধ্যে আমরা একটা গর্ব করার মতো একটা এইরকম একটা সন্ধিক্ষণে আমরা এসেছি। আমাদের মানে সত্যি এই দিন আগামী দিন মানে এমনভাবে ভারতকে তৈরি করে দিয়ে যাচ্ছে। এক চিকাগোতে বিবেকানন্দজি বলে গেছেন এক নরেন্দ্র, আর আমাদের আর এক নরেন্দ্র দেশকে আবার সেই জায়গার মধ্যে প্রতিষ্ঠিত করছে। এটা সব উপরওয়ালারই কিন্তু সব মানে উনারই সৃষ্টি। 2014 সময় এমন একটা অবস্থা কি ছিল ভারতবর্ষে, এই ভারতবর্ষ টিকবে কি টিকবে না এরকম একটা অবস্থা ছিল। এবং আমাদের 2018 সালে আমাদের সরকার যখন গঠন হয়, এখানে আপনারা খেয়াল করেছেন, এখানে কৃষি হোক, শিক্ষা ব্যবস্থায় হোক, স্বাস্থ্য হোক, শিল্প পরিকাঠামো উন্নয়ন হোক, মহিলাদের উইমেন এম্পাওয়ারমেন্ট হোক, এবং বিশেষ করে যেটা এখানে ডিজি সাহেব আছেন যে জনজীবনের যে নিরাপত্তা প্রদান, এখানে উনি গত 4-5 দিন আগে উনি বলেছেন প্রেস কনফারেন্সে যে 20 বছরের একটা ইতিহাস ত্রিপুরার, যে ক্রাইম রেট 8.2% ক্রাইম রেট ত্রিপুরাতে কমেছে। এটা একটা বিরাট বিষয় আমাদের জন্য। কারণ যখনই মানুষ ত্রিপুরা সম্পর্কে, যখন যে কোনো জায়গার মধ্যে যখন এই ধরনের একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ থাকে, তখন কিন্তু ওই জায়গার উন্নয়ন কোনো দিন সম্ভব নয়। আজকে যে কারণে প্রচুর ইনভেস্টার্স আজকে বাইরের থেকে আমাদের এখানে আসছে, এবং আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে ত্রিপুরা আজ দেশের অন্যতম রাজ্য হিসাবে কিন্তু চিহ্নিত হয়েছে। আগে আমি যখন দিল্লিতে যেতাম, যখনই আমি চিফ মিনিস্টার যখন হয়েছি, এবার দেখলাম আমার সাথে ফটো তোলার জন্য বেশি লোক আসছে। আমি বললাম এটা কি, বহু মহিলা হোক পুরুষ হোক, ইভেন বড় বড় লিডাররা পর্যন্ত এমপিরা। আমি বললাম ফটো ওই কী হলোটা কি বুঝলাম না, কিন্তু আমি তো আগেও মুখ্যমন্ত্রী ছিলাম, তা আমি বুঝলাম আর কি যে বোধহয় আমরা যেহেতু ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে ওইভাবে যে প্যারামিটার্সগুলোতে আমরা যেভাবে যাচ্ছি, নিশ্চয়ই সেই কারণেই। আগে তো আমরা ভাবতাম, আর আমি তো নিজে এমনি তো ডাউন টু আর্থই থাকি, আমি এই দিক সেদিক চলে যাই, কিন্তু পেছনেই ছুটে যাচ্ছে স্যার এক ফটো স্যার এক ফটো। আগেও মুখ্যমন্ত্রী ছিলাম, কিন্তু সেই রকমভাবে কিন্তু দেখিনি। তো এতে কিন্তু প্রমাণ করে ইয়েস হাম ভি কিসি সে কম নেই। তো খুবই ভালো লাগছিল। এবারের একটা খুব এখানে স্ক্রিনেও দেখিয়েছি, ত্রিপুরায় জাতীয় এবং আঞ্চলিক যে স্তরে মোট 347 পুরস্কার ত্রিপুরার ঝুলিতে কিন্তু ঢুকেছে। এটা চারটিখানি কথা নয়। এখানে প্রধানমন্ত্রীজি কি বলেছেন, সিএস সাহেব অলরেডি বলেছেন যে এই যে ডিরেগুলেশনের জন্য যখন সমস্ত চিফ সেক্রেটারিদের ডাকিয়েছেন এবং ওনার পিপিটি তৈরি করতে হয়েছে, কিভাবে এটা সম্ভব হয়েছে। প্রথমে তো আমরা ক্যাবিনেটে এই ডিরেগুলেশন কি, আমাদের মধ্যেও কনফিউশন ছিল কি ডিরেগুলেশন, তো শেষ পর্যন্ত বুঝাতে হয়েছে। এবং আপনারা বিশ্বাস করুন, সাথে সাথে চিফ সেক্রেটারি মহোদয় প্রায়ই বলেন, আর বাইরেও গিয়ে বলছেন যে हमारे जो सब मिनिस्टर गण माने जैसे ही ये हमने बात रखा, तुरंत उन्होंने एक साथ उनको एंडोर्स किया, और इनके कारण ही ये संभव हुआ। ये डीरेगुलेशन हम लोग त्रिपुरा में प्रथम स्थान में हम आए। प्रधानमंत्री जी उनके
যখন উনি ওনার পিপিটি দিলেন, দেওয়ার পরে ওনাকে বললেন যে आप देखिए छोटा सा त्रिपुरा राज्य है और ये अगर कर सकते हैं, इतना बड़ा बड़ा राज्य है, मेन लैंड्स है, आप लोग क्यों नहीं कर सकते हो। তো ইতনা এরকম একটা এত সুন্দর একটা মানে হেলদি কম্পিটিশনে আমরা কিন্তু এখন চলে এসেছি একের পর এক। এটা আমাদের জন্য একটা প্রাইড। এখানে সেক্রেটারি মহোদয় আছেন কিরেন গিত্তে জি, আমাকে এসে বলছে স্যার ये तो बिहार से बुलावा आया। हम लोग क्या बोला, नहीं वहाँ जाके इनको ट्रेनिंग देना है, हम लोग कैसे डीरेगुलेशन। मैं बोला नहीं नहीं आप मत जाओ, आप इनको बुलाओ त्रिपुरा में आके ट्रेनिंग ले, हम क्यों जाएंगे। पढ़े पढ़े আমাকে অনেক বুদ্ধি দিলেন, अरे सर ये तो हमारे लिए प्रेस्टीज है, ये जब जाएंगे ऑन बिहाफ ऑफ त्रिपुरा ही वुड बी द एम्बेसडर ऑफ त्रिपुरा। तो পড়ে দিয়ে আমি বললাম যে যাইয়ে, আর ওখানে গিয়ে উনি যখন ওনাদের সাথে কথা বলছিলেন আমার কাছে যে ফিডব্যাক দিলেন, মানে 3%ও করেনি ওনারা এই ডিরেগুলেশনের, কিচ্ছু করেনি। দেখুন বড় বড় স্টেট, বললো না আমাদের ত্রিপুরার যে সয়েল এবং ত্রিপুরার যে এই জাতি জনজাতি মণিপুরি, আমাদের এখানে বাঙালি সম্প্রদায়ের হোক বা মাইনরিটি, সবাই মিলে এইরকম একটা মিক্সড কালচারের যে ঐক্য, সেটা কিন্তু আমরা এইরকম একটা সেন্সিটিভ একটা কন্ডিশনের মধ্যেও আমরা কিন্তু সবাই একত্রিত রয়েছি। এটা কিন্তু আমাদের জন্য একটা গর্বের বিষয়। এর জন্যই কিন্তু যে কোনো বিষয় আসলে আমরাও কিন্তু খুব সেন্সিটিভ থাকি যে না তাড়াতাড়ি এই বিষয়টাকে অ্যাড্রেস করতে হবে, সেটাকে সমাধান করতে হবে, সেটা আইন শৃঙ্খলার বিষয়ে হোক বা অনেক সময় আজকাল দেখেন, আগে তো দেখতাম খালি রাস্তাঘাট সবসময়, আমি নিজেও গাড়ি চালাতাম, স্কুটার চালিয়েছে, কখন যে কোন রাস্তা বন্ধ হয়ে যাবে জিন্দাবাদ জিন্দাবাদের কোনো ঠিকানা ছিল না। কলেজে বা হসপিটালে যাওয়াও সমস্যা ছিল। এখন কিন্তু অনেক নিম্নগামী, খবরই নেই। আমি এক এক সময় বলি অনেকে জিন্দাবাদ জিন্দাবাদ করে, অনেকে বলে আরে জিন্দাবাদ করার দরকারই নেই, কোনো দরকারই নেই। যখন আমরা যেহেতু এই গভর্নমেন্ট আপনাদের সমর্থনে আমরা নির্বাচিত হয়েছি, আমরা সংখ্যাধিক্যের কারণে গভর্নমেন্ট ফর্ম করেছি, আমাদের দায়বদ্ধতা আছে এবং এই দায়বদ্ধতা আছে বলেই আমাদের গৃহমন্ত্রীজি সেদিন বলছিল আর কি, যে বিরোধী দলকে বলছিলেন মেক্স कैसे गवर्नमेंट फॉर्म करना है, एक सिंपल सा आप लोगों को मैं एक फॉर्मूला बताता हूँ। क्या फॉर्मूला? बोला सवेरे से रात भर आप लोग अपने बारे में खाली सोचते रहते हो। ये जो ईवीएम मशीन है ना, इसमें हम जो सवेरे से रात 12 बजे तक जो काम करते हैं ना, इसीलिए ईवीएम में रिजल्ट हमारा पक्ष में आता है। ये सिंपल सा फॉर्मूला है, आप लोग भी सीख लो। तो यही जो বিষয়গুলো আছে, এত এইরকম একটা দল, এই বিজেপি দলের যে এখন নেতৃত্বের যে সরকার চলছে সব জায়গায় একের পর এক আমাদের যে জয়, আপনারা দেখছেন দিল্লিতে 27 বছর পরে দিল্লি জয়, ভাবা যায় কোনো দিন? উড়িষ্যাতে এতদিন বাদে উড়িষ্যাতে জয়, এখন গঙ্গা তো নাকি উপর দিকে আসে বিহার হয়ে, বিহারে জয়। তো আস্তে আস্তে এবার তো চলে আসলো ওয়েস্ট বেঙ্গলে। এবং হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, আমরা সবাই জানি ওয়েস্ট বেঙ্গলের কী দুরবস্থা। এবং আমি নিশ্চিত ওই উপরওয়ালা আছে, তার থেকেও আমরা মুক্তি পাবো। আমরা আগেও দেখেছি বিহারের যে কী অবস্থা ছিল, ये बिहार से है, यहाँ हमारा CS साहब, मैं भी बिहार में था, क्या सिचुएशन था, आज क्या है। তো এর জন্যই বলছি যে একের পর এক আমাদের এবং এই স্টেটহুডের যে আমাদের মেইন উদ্দেশ্য কি, স্টেটহুড যে হলো তার মেইন উদ্দেশ্যটা কি। এখানে আমার কাছে যে কিছু ডাটা, যদিও কিছুটা বলেছেন এখানে, যে 1947 সালের 17ই মে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের যখন আকস্মিক সাডেন ডেথ হয়, তখন এই রাজ্য পরিচালনা মহারানী কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে কাউন্সিল অফ রেজেন্সি গঠিত হয়। এবং 13ই আগস্ট মহারানী কাঞ্চনপ্রভা দেবী উনি ডিজায়ার করলেন যে ত্রিপুরা ভারত ইউনিয়নে যোগদান করতে উনি রাজি আছেন এবং উনি মৌয়ে সাইন করেছেন সেখানে।
এবং ভারত সরকার তখন ওনাকে পরামর্শ দেন 1948 সালের 12ই জানুয়ারি কাউন্সিল অফ রিজেন্সি, যে রিজেন্সি ছিল সেটাকে ভেঙে এককভাবে মহারানীকে রিজেন্সি নিযুক্ত করা হয়। এবং এই রিজেন্সি কিন্তু তখন কিন্তু মানে ব্রিটিশের আন্ডারে ছিল সেটা, তো উনাকে একা দেওয়া হলো। এরপর থেকে 1949 সালের 15ই অক্টোবর পর্যন্ত মহারানী কাঞ্চনপ্রভা দেবী একক রিজেন্ট বা রাজ প্রতিনিধি রূপে ত্রিপুরার শাসন পরিচালনা করতে থাকেন। এবং দিল্লিতে উনি যান, সেখানে 1949 সালের 9ই সেপ্টেম্বর দিল্লিতে উনি রিজেন্ট হিসাবে ত্রিপুরার ভারত মুক্তি সম্পর্কিত দলিলে স্বাক্ষর করেন। এবং অবশেষে 15ই অক্টোবর ত্রিপুরা আনুষ্ঠানিকভাবে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। এখানে চক্রবর্তী সাহেব অলরেডি কিছুটা বলেছেন। 1950 সালের 26শে জানুয়ারি ত্রিপুরা বিধানসভাহীন চিফ কমিশনার, আমরা নিজেরাও দেখেছেন শান্তিপ্রিয় মুখার্জি, খুব সম্ভব প্রথম এসপি শান্তিপ্রিয় মুখার্জি ছিলেন চিফ কমিশনার, এবং শাসিত শ্রেণীভুক্ত রাজ্য হিসেবে পরিগণিত হয়। 1952 সালের প্রথম গণতান্ত্রিক নির্বাচনের 30 মেম্বার্স যে বিশেষ ইলেকটোরাল কলেজ গঠিত হয়, যেটাকে টেরিটোরিয়াল কাউন্সিল বলা হয়। এবং ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি ইউনিয়ন টেরিটরির স্বীকৃতি লাভ করেন 1956। এবং 1959 সালের 15ই আগস্ট যে সার্বজনীন ভোটাধিকারের সেখানে ইলেকশন হয়, 30 জন নির্বাচিত সদস্য এবং 2 জন সেখানে মনোনীত সদস্য নিয়ে একটা আঞ্চলিক পরিষদ গঠন হয় এবং সেটার ত্রিপুরা রাজ্যের জন্য কাজকর্ম শুরু করি। 1962 সালে তৃতীয়বার এখানে নির্বাচন হয়। দ্যাট টাইম আই ওয়াজ ভেরি লিটল বয়, তো আমি কিন্তু কিছু কিছু আমার মনে আছে, কারণ সেখানে আমার ফ্যামিলির থেকেও একজন দাঁড়িয়েছিলেন এই কাউন্সিলে, আই নিড নট ওয়ান্ট টু মেনশন হিয়ার। তো সেই 1963 সালের 1 জুলাই কেন্দ্রশাসিত অঞ্চল আইন অনুসারে, যেটা একটু আগে বলেছেন এখানে যে আইন, ত্রিপুরা আঞ্চলিক পরিষদ ত্রিপুরা প্রথম বিধানসভায় রূপান্তরিত হয়। 1970 সালের চিফ কমিশনার পদটি উপরাজ্যপাল পদে উন্নতি হয় এবং আজকের দিনে 1972 সালে ত্রিপুরা ভারতের একটি পূর্ণরাজ্যের মর্যাদা লাভ করে। এই যে 1972-এর যে পূর্ণরাজ্য, তার মেইন যে উদ্দেশ্য, কেন পূর্ণরাজ্য? এ ফুল স্টেট প্রমোটস ওয়েলফেয়ার and justice for its citizen. The state shall strive to promote the welfare of the people by securing, protecting as effectively as it may be a social order in justice, social, economic and political etc. এর জন্যই কিন্তু, এবং তার যে ডেমোগ্রাফি তার প্রপার থাকতে হবে, লোক থাকতে হবে, ইলেকশন থাকতে হবে, এবং সেখানে অন্যান্য যেসব রাজ্যগুলো আছে তাদের সাথে কোঅপারেশন থাকা, এবং আমাদের ভারত গভর্নমেন্টের তাদের সাথে কোঅপারেশন থাকা, এই যে বিষয়গুলো আছে। কিন্তু স্টেট পূর্ণ রাজ্য হিসাবে আর এখানে কিন্তু কেন্দ্রের ডাইরেক্টলি কোনো হস্তক্ষেপ থাকে না। এ হচ্ছে পূর্ণ রাজ্যের মেইন উদ্দেশ্য। এবং নিজেকে নিজে যে আজকে যে সেলফ রিলায়েন্টের যে কথা হচ্ছে আজকে, যে তুমি তোমার রাজ্যে তুমি কীভাবে ডেভেলপ করবে, যদিও এখন আমাদের এখানে রিসোর্স অনেক কম, কিন্তু আস্তে আস্তে করে আমরাও কিন্তু সমস্ত ডিপার্টমেন্টগুলোর মধ্যে আমরাও চাইছি যে ডিপার্টমেন্টগুলো আজকে এখানে আমাদের এগ্রিকালচার মিনিস্টার সাহেব এখানে আছেন, এবং আজকে কিন্তু এই চিঠির মধ্যে ওনার কয়েকটা জিনিস মাননীয় প্রধানমন্ত্রীজিও কিন্তু উল্লেখ করেছেন। আজকে এখানে পাওয়ার ডিপার্টমেন্টের বিষয়ে কথা বলেছেন, এখানে যে অয়েল, যেটা এডিবল অয়েল, পাম অয়েল, সেটার বিষয়ে কথা বলেছেন, ট্যুরিজমের বিষয়ে কথা বলেছেন। তো এক একটা বিষয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সব নজর রাখে এখানে। আজকে আমি বলতে খুব গর্ববোধ করি যে এই বিষয়গুলো কিন্তু আজকের দিন আলোচনা করা দরকার, যে ত্রিপুরাই একমাত্র রাজ্য, তৃতীয় রাজ্য, যেখানে পূর্ণ স্বাক্ষর রাজ্য, তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য, সাক্ষরতার হার 95.6% আমরা পেয়েছি গোয়া এবং মিজোরামের পরে।
জিএসডিপির ক্ষেত্রে আমরা সবাই জানেন যে জিএসডিপি ত্রিপুরা স্টেট জিএসডি মানে যদি জিএসডি আমরা দেখি নর্থ ইস্টের মধ্যে আমরা সেকেন্ড হাইয়েস্ট, এখানে বলা হয়েছে কত কত যা আমরা এখন আছি, এখানে সেকেন্ড হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকামের দিকে যদি বলি, এখানে আমাদের চিফ সেক্রেটারি সাহেব বলেছেন প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 2025 সালে ত্রিপুরা প্রথম স্থান লাভ করেছে। ধলাই জেলার গঙ্গানগর ব্লক সেরা পারফর্মিং অপারেশনাল ব্লক এবং গোমতী জেলা সার্বিক উন্নয়নের জন্য পুরস্কৃত হয়েছে। ত্রিপুরা রাজ্যে একমাত্র যেখানে অ্যাডমিনিস্ট্রেশনের দিক দিয়ে সম্পূর্ণ ডিজিটাল রাজ্য। এখানে কিন্তু ক্যাবিনেট থেকে শুরু করে স্টেট সমস্ত ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন এবং ত্রিস্তরীয় টায়ার পঞ্চায়েত আর কোনো রাজ্যে কিন্তু সেটা সম্ভব হয়নি। আপ টু অন্যান্য জায়গায় সাব ডিভিশন লেভেলে সেটা হয়েছে। এবং পেপারবিহীন যে কাজ, এতে করে পেপারলেস কাজ হলে কী হয়, এক তো কুইক ডেলিভারি সিস্টেম ফর দ্য মানে পিপল, আর তার ট্রান্সপারেন্সি থাকবে, আর সেগুলো হারিয়ে যাওয়ার সুযোগ থাকবে না, এবং অ্যাকাউন্টেবিলিটিও কিন্তু সেখানে চলে আসে। 2025 রাইজিং নর্থ ইস্ট সামিট এই রাজ্যে 15,800 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছে, যা কিনা উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের সর্বমোট বিনিয়োগের 50%। দিল্লিতে আমরা গিয়েছিলাম, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজিও সেখানে ছিলেন। সেখানে যখন বলা হয়েছে যে 30,000 কোটি টাকার সেখানে মৌ হয়েছে, তো আমাকে যখন স্টেজ থেকে আমি নামলাম, আমাকে বললেন যে আমাদের স্টলে যেতে হবে। আমি গিয়ে দেখলাম অন্যান্য স্টল, যে অষ্টলক্ষ্মীর বা অন্যান্য স্টেটের যে স্টলগুলো খালি, আমি তো ঢুকতেই পারছিলাম না আমাদের স্টলের মধ্যে। এবং পরবর্তী সময়ে শুনলাম, যেটা এখানে বললাম আমি, যে আউট অফ 30,000 করোড় আমরা 15,800 করোড় শুধু ত্রিপুরার জন্য বিনিয়োগ করেছে যারা বিনিয়োগকারীরা। অর্থাৎ এমনিতে তো করেনি। আপনি যদি পয়সা আপনি একটা জায়গায় বিনিয়োগ করবেন, তো ওরা তো সব, আর যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর বিজনেসম্যান আপনারা তো জানেন, ওরা কিন্তু পাই হিসাব করে সার্ভে করে, তো সেই জায়গায় এবং গ্রাউন্ডিংও হয়েছে। আমার সেক্রেটারি মহোদয় কিছুদিন আগে বলেছেন প্রায় 60% গ্রাউন্ডিং পর্যন্ত হয়ে গেছে। তো এই যে মনিটরিং সিস্টেমে আমরা কিন্তু আজকে ত্রিপুরা আজকে যে কারণে যে ফুল ফ্লেজেড স্টেট আমরা ডিক্লেয়ার হয়েছে, সেগুলো কিন্তু আমরা কিন্তু দেখাতে পারছি আজকে এখানে আরেকটা গর্বের বিষয় যে উত্তর পূর্বাঞ্চলে উন্নয়নের জন্য যে ডোনার মিনিস্ট্রি থেকে উচ্চ পর্যায়ের একটা টাস্ক ফোর্স করা হয়েছে। আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে কনভেনার হিসাবে। এখন কাজ করলেও সমস্যা, বেশি কাজ করলে কিন্তু প্রবলেম, আমি প্রায়ই বলি। তো এটা যখন আমরা সাবমিট করলাম, আমাদের ডোনার মিনিস্ট্রি উনি আমাকে না, আমার তো সমস্ত টিম আমাদের যারা আমার সাথে যুক্ত ছিল, উনি স্যালুট করছিলেন। যে উনি বলছিলেন আমি তো বিদেশেও আমি পড়াশোনা করেছি, কিন্তু আপনাদের যে আমাদের টিএফটি আছে, ওনাদের অফিসার থেকে শুরু করে সবাই মিলে, সেক্রেটারি থেকে শুরু করে, এত সুন্দরভাবে আপনারা কিভাবে করলেন এবং যে টাইম দিয়েছেন সেই টাইমের মধ্যে আপনারা দিয়েছেন। উনি বলেছেন হ্যাটস অফ টু ইউ অ্যান্ড ইউর টিম। এবং উনি বলছেন এই টেমপ্লেট পাঠানোর জন্য, এই টেমপ্লেট অন্যান্য যেসব বিষয়গুলো নর্থ ইস্টের অন্যান্য যারা মুখ্যমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন কনভেনার হিসাবে, তাদের কাছে পাঠিয়েছেন যে আপনারা দেখুন যে ত্রিপুরা এইভাবে করেছেন, আপনারাও এই টেমপ্লেটকে দেখে ফলো করে অন্যান্য বিষয়ে দেখুন। বলেন যে আরেকটা কাজ মুখ্যমন্ত্রীজি আপনাকে দিচ্ছি, সেটা কি, মাননীয় আসামের মুখ্যমন্ত্রী উনি ব্যস্ত আছেন এখন ইলেকশন নিয়ে, আপনাকে এটা দায়িত্ব নিতে হবে। সেটা কি, ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের যে লজিস্টিক যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নর্থ ইস্টে, এক জায়গার থেকে আরেক জায়গায় যাব আমরা, ভেরি ব্যাড কন্ডিশন ইন টেরেন সোফার টেরেন ম্যাটার ইজ কনসার্ন। তো এই জায়গায় এটাকে কীভাবে কী করা যায় উইদিন 2 months, এগেইন এই যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা, আমি জিজ্ঞেস করলাম সমস্ত অফিসারদের, করলাম আমরা, এবং সেটাও দেওয়ার পরে উনি বললেন আমরা জানতাম, আমরা জানি যে আপনি করতে পারবেন, এবং সেটা আমরা করতে পেরেছি। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। এখানে মাননীয় এগ্রিকালচার মিনিস্টার এখানে উপস্থিত আছেন, যে ধানের যে
উৎপাদনশীলতা আমাদের জন্য, আমাদের যে জিডিপির বেশিরভাগ, যে আমাদের জিডিপির যেখান থেকে আসে যে হেল্পিং হ্যান্ড, সেটা কিন্তু এগ্রিকালচার ডিপার্টমেন্ট। এবং আমরা মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম, সেটাকে কিন্তু আমরা বাস্তবায়িত করেছি। এবং ধানের উৎপাদন বাড়ানোর জন্য আরও যাতে বেশি করে বাড়ে, 47,947 হেক্টর এলাকা আমরা সেখানে কিন্তু অলরেডি সেটাকে আমরা বাস্তবায়িত করেছি। এখানে 26,500 হেক্টর এলাকায় অর্গানিক ফার্মিং আমরা শুরু করেছি। এবং আমাদের এগ্রিকালচার মিনিস্টারের ওনার নেতৃত্বে সেটা চলছে, ওনার ফুল টিম। উত্তর ত্রিপুরা জেলাকে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা সেটাকে আওতায় আনা হয়েছে। কুইন আনারস আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, আপনারা জানেন, স্টেট ফুড। এবং আমরা ত্রিপুরার এই কুইন আনারস নিয়ে সারা পৃথিবীর মধ্যে এটার যে টেস্টই কিন্তু আলাদা। আমি এক জায়গায় লাস্ট একটা মিটিং হয়েছিল যে এখানের যদি আমরা আপেল, যদি আমি বলছিলাম আপেল যদি কাশ্মীর থেকে এনে এখানে পুঁতে দেই, সেই কাশ্মীরের আপেলের কিন্তু সেই আনন্দ এখানে পাবো না। তো ত্রিপুরার নাকি এখন আনারস নিয়ে অনেক রাজ্যের মধ্যে নাকি ওরা চেষ্টা করছে এরকম আপেল তৈরি মানে প্রডিউস করার। আমি বললাম বেস্ট অফ লাক, কিন্তু ত্রিপুরার যে এনভায়রনমেন্ট এবং এর যে মাটির গন্ধ, সেই টেস্ট আপনারা পাবেন না কোথাও। তো আমাদের এখানে এটাকে নিয়ে এই 2025-26 যে অর্থবছর, সেখানে গ্লোবাল ব্র্যান্ড হিসাবে সেটাকে গড়ে তোলার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। দিল্লিতে সেটা করা হবে। ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল পাম প্রকল্পে প্রায় 4,010 হেক্টর এলাকায় অয়েল পাম চাষ করা হয়েছে অলরেডি। আজকে প্রাণী স্বাস্থ্য উন্নয়ন, প্রজনন, বৈজ্ঞানিক পদ্ধতিতে লাইভস্টক ম্যানেজমেন্টের আমরা এটার উপর খুব জোর দিয়েছি। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনায় এখানেও মহিলারা এর মধ্যে বেশি করে তারা যেন যুক্ত হয়। এখানে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা 23টি জনজাতি অধ্যুষিত ব্লকে যে মৎস্য চাষের জন্য যে খাঁচা, আপনারা সবাই জানেন, সেই খাঁচা সেখানে যাতে লাগানো যায় এবং তার সহায়তায় আমরা মহিলাদের কিন্তু সেখানে যুক্ত করেছি। ডুম্বুর জলাশয় এবং সীতাছড়া জলাশয়ে সেখানে আমরা প্রায় 1,584টি খাঁচা সেখানে স্থাপন করা হয়েছে। এতে করে প্রায় 22,26 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, সেখানে কৈলাসহর মহকুমায় ত্রিপুরায় প্রথম যে ইন্টিগ্রেটেড একুয়া পার্ক স্থাপন করার জন্য গড়ে তোলা হচ্ছে। সেখানে আমাদের যে ইউপিএসসি পরীক্ষার জন্য লক্ষ্য প্রকল্প আপনারা সবাই জানেন, সেটা চালু করেছি আমরা। আর্থিকভাবে তাদেরকে সাহায্য করেছি, অনেকে তার সুযোগও পাচ্ছে। ককবরক ভাষার যাতে উন্নয়ন হয়, গত পরশু দিন আমরা ককবরক যে ভাষা দিবস, সেটাকে নিয়ে আমরা দিল্লিতেও আমরা সেটাকে পালন করেছি। এখানেও করা হয়েছে। গারো, বিষ্ণুপ্রিয়া, মণিপুরী ও মণিপুরী ভাষায় সেখানে পাঠ্যক্রম পরিচালনা আপডেট করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আমভাষা, এখানে আমাদের এডুকেশন মিনিস্টার এখানে উপস্থিত আছেন। আমাদের আমভাষা, কাকরাবন, করবুকে নতুন হায়ার এডুকেশন মিনিস্টার এখানে আছেন, কলেজ স্থাপন করা হয়েছে। নলচরেও উনি বারবার বলছিলেন, নলচরের উনি বিধায়কও, সেখানে একটা মহিলা কলেজ আমরা ক্যাবিনেটে আমরা ডিসিশন নিয়েছি। এবং আমাদের যে উইমেন্স কলেজ, এখানে আমাদের প্রাক্তন ভাইস চ্যান্সেলর মহোদয় আছেন, পদ্মশ্রী উপাধি শ্রী অরুণোদয় সাহা মহোদয়, ওনার একটা প্রপোজাল প্রায়ই দিতেন যে উইমেন্স যে কলেজটা আছে সেটা যেন উইমেন্স কলেজ ইউনিভার্সিটি করা হয়। তো আমি বলেছিলাম সেটা আমরা করব। যখন এই প্রপোজাল আমরা ক্যাবিনেটে আমরা আনলাম, সেটা ক্যাবিনেটে কিন্তু পাস হয়েছে। আপনারা সবাই জানেন যে রাজ্যে আজকে স্বাস্থ্যের ক্ষেত্রে আগের থেকে কিন্তু প্রচুর পেশেন্ট কিন্তু বাইরে যাওয়ার প্রবণতা অনেক কমেছে। এখানে ডেন্টাল কলেজ, গভর্নমেন্ট নার্সিং কলেজ, মেডিকেল, নার্সিং, ফার্মেসি, প্যারামেডিক্যাল কলেজ, বিভিন্ন বিষয়ে আমরা কিন্তু ইজ অফ বিজনেস, ইজ অফ ডুইংয়ে আমরা এই কাজগুলো করছি। প্রায় আগে মাত্র 10টা থেকে 12টা মতো এমবিবিএসের সিট ছিল ত্রিপুরাতে,
এখন 450টি MBBS সিট হয়েছে, আরও 100টি হবে। 119টি পোস্ট গ্র্যাজুয়েট আসন হয়েছে এখানে, কারণ স্পেশালিস্টের খুব প্রয়োজন আমাদের এখানে। আমাদের সুপার স্পেশালিটি ব্লক আমরা প্রায় 250 কোটি টাকা খরচ করে এত সুন্দর আমরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সেখানে শুরু হয়েছে। মাদার অ্যান্ড চাইল্ডের জন্য একটা ডোনার মিনিস্ট্রি থেকে আমরা আর্থিক সাহায্য পেয়ে সেটারও নির্মাণ শুরু হয়েছে। ইম্ফলের সিজা হসপিটাল আপনারা জানেন, এখানে ওনাদের সাথে যুক্ত হয়ে আমাদের ডাক্তার বাবুরা এবং অন্যান্য স্টাফরা মিলে ত্রিপুরাতে কিডনি ট্রান্সপ্লান্ট সেটা এখানে শুরু হয়েছে। 5টা কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। যারা দিয়েছেন তারাও ভালো আছেন, যারা পেয়েছেন তারাও ভালো আছে। তো সেটাকে মাথায় রেখে ওনারা আমাদের কাছে জায়গা চেয়েছেন। এখানে ওনারা প্রায় 900 কোটি টাকার প্রজেক্ট ধারাবাহিকভাবে সেটা করবে, ওনাদেরকে আমরা জায়গা দিয়েছি এবং সেখানে আলটিমেটলি সুপার স্পেশালিটি হসপিটাল করবে এবং মেডিকেল কলেজে ওনারা করবেন। গভর্নমেন্ট ডেন্টাল কলেজে আগে BDS-এর একটা সিট ছিল, সেখানে এখন 63টা সিট হয়েছে। আমাদের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আরেকটা 75 কোটি টাকা আমরা পেয়েছি। আমি দিল্লিতে গিয়ে আমাদের যিনি ইউনিয়ন মিনিস্টার আছেন ওনার সাথে আমি কথা বলেছি, তো 75 করোড় দিয়েছেন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতাল, সেটাও আমরা গুমতিতে হবে। ত্রিপুরা হেলথ ইউনিভার্সিটি একটা করার ইচ্ছে আমাদের আছে, সেই বিষয়ে কথা হচ্ছে, ক্যাবিনেটও সেটা এ বিষয়ে প্রচুর কথাবার্তা হয়েছে এবং খুবই, কারণ এতগুলো মেডিকেল কলেজ, এতগুলো আমাদের ANM GNM ব্যবস্থা রয়েছে। এখন বাইরে যাওয়ার কিন্তু ছেলে মেয়েদের আগে 11th ক্লাস বা 12th ক্লাসের পরে ভাবতো যে কোথায় যাব, এখন কিন্তু এতগুলো সুযোগ সুবিধা রয়েছে, ত্রিপুরাতেই পড়াশোনা করা যায়। মা বাবাদের কত কষ্ট আপনারা ভাবুন। আমার মনে আছে হঠাৎ করে এক ভদ্রলোক এসে আমার বেশ বয়স্ক আমার পায়ে ধরে নমস্কার উঠে, আমি লাগে কী করছেন কি আপনি? বলে আমার লাইফে আমি জীবনও, যদিও সে নিট দিয়ে পেয়েছে ডেন্টালে BDS-এ, আমার লাইফে আমার সেই ক্ষমতা নেই বাইরে গিয়ে পড়ানোর। আপনার কারণে, আপনার সরকারের কারণে BDS এখানে পড়তে পেরেছে, এর জন্য আপনাকে ধন্যবাদ। এই যে মানে এটা টিপ অফ দ্য আইসবার্গ, এরকম এখানে থেকে মানে এই পড়াশোনার সুযোগ ওনারা পাচ্ছেন। এখানে প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা, মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা, এতে করে প্রায় 298 কোটি টাকা অলরেডি সেটেলমেন্টে আমরা কাজ করেছি। আমরা মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান চালু করা হয়েছে, সেখানে হাইপার টেনশন 65% মানুষ কিন্তু এই হাইপার টেনশন, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ক্যান্সার এইসব কারণে কিন্তু মারা যায়, কিন্তু তাদের কিন্তু স্ক্রিনিং করা হয় না। তো সেটা আমরা রিসেন্টলি আমরা শুরু করেছি। আমরা আই হসপিটাল প্রায়ই আমরা দেখি বহু লোক বাইরে চলে যায় আইয়ের জন্য, তো একটা 100 বেডেড আই টার্সিয়ারি আই সেন্টার আমরা এখানে খোলার চিন্তা ভাবনা করছি। আগে ত্রিপুরাতে একটাই ন্যাশনাল হাইওয়ে ছিল, এখন 6টা ন্যাশনাল হাইওয়ে আছে, সেখানে 198 কিলোমিটার ছিল মাত্র। আর সেই জায়গায় সেটাকে তো 4 লেন হচ্ছেই, 4 লেন তো সেটা হবে। একটা খালি আমি মাননীয় গীতিন গাডকারিজিকে ইউনিয়ন মিনিস্টার MORTH ওনাকে আমি একটা চিঠি দিয়েছি। আমার পেছনে তো লেগেই আছে, আমাদের মাননীয় মন্ত্রী আমাকে বারবার বলছেন যে আমাদের কিন্তু এই করতে হবে আমার এরিয়ার মধ্যে এটা। তো আমি ওনারও একটু প্রেশার ছিল, তা আমি সাথে সাথে এই চিরকুটটা দেওয়ার পরে ওনাকে বুঝালাম, সাথে সাথে বললেন যে না, আমাদের 4 লেন যে মেইন আমাদের যে ন্যাশনাল হাইওয়ে ছিল সেটা চোরাইবড়ির থেকে আগরতলা পর্যন্ত সেটা 4 লেন করবে, অলরেডি কাজ শুরু হয়ে গেছে, আর বাকিগুলো তো আছে। তো আগে 198 কিলোমিটার খালি ছিল, আর এখন বৃদ্ধি পেয়ে 923 কিলোমিটার এখন এই ন্যাশনাল হাইওয়ে হয়েছে। বিভিন্ন প্রকল্প আমাদের আছে আপনারা জানেন, এর মধ্যে প্রায় 1817 কিলোমিটার দৈর্ঘ্যের প্রায় 595টি রাস্তা, 20টি নতুন সেতু নির্মাণ করা হচ্ছে। আমরা অলরেডি ক্যাবিনেটে ডিসিশন নিয়েছি যে বহু জায়গার মধ্যে আপনারা দেখবেন যে 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 লোহার যে তৈরি করা যে ব্রিজগুলো আছে সেইগুলোকে চেঞ্জ করার জন্য, এবং সেইগুলো যেখানে মানে কাঠের যে ব্রিজগুলো আছে সেখানে যাতে স্থানান্তরিত করে, আর এখানে আমাদের কনক্রিটের ব্রিজ যেন হয়, কালভার্ট যেন হয়, সেইভাবে আমরা ডিসিশন নিয়েছি। আস্তে আস্তে করে আমরা সেগুলো আমরা ডেভেলপ করছি। এই যে 595টি রাস্তা এবং 20টা যে নতুন সেতু, এর জন্য 2400
88 কোটি টাকা এর জন্য ব্যয় হবে। আগরতলা ওয়েস্টার্ন বাইপাস আপনারা যদি দেখেন, ওয়েস্টার্ন আরেকটা হচ্ছে ইস্টার্ন বাইপাস, এতে করে ত্রিপুরার উপরে কিন্তু এই যে আগরতলা শহরের মধ্যে যানজটটা কিন্তু কমে যাবে। অলরেডি যে আগরতলা ওয়েস্টার্ন বাইপাসের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, সেটা আমাদের এয়ারপোর্ট হয়ে রামনগর হয়ে সেটা গিয়ে পড়বে আমাদের বাইপাস যেটা বাধারঘাটে আছে, আর সে লেম্বুছড়ার থেকে ইস্টার্ন বাইপাস সেটা যাবে, সেটারও অনুমোদন কিছুদিনের মধ্যে পাওয়া যাবে। আগরতলা চুরাইবাড়ি যেটা বললাম, আগরতলা উদয়পুর অবধি, শুধু আগরতলা চুরাইবাড়ি এখানে না, এখানে এটাও কিন্তু পাস করে নিয়েছি যে 4 লেন যেন করা হয় উদয়পুর মারবাড়ি পর্যন্ত। জল জীবন মিশনের আওতায় এখন পর্যন্ত 86.14% পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। জলই জীবন আমরা সবসময় বলি, কিন্তু গ্রাউন্ড সিচুয়েশনে অনেক সময় অনেক খবর আসে, কিন্তু বারবার আমরা মিটিং করছি, সব 100% হবে। ভালো কাজ করতে গেলে কোনো না কোনো জায়গায় খামতি থাকবে, আর কাজ না করলে কোনো না। আমার মনে আছে একজন আমাদের ডাক্তারবাবু, হি ইজ এ সার্জন, আবার প্রমোশন পেয়েছে আপ টু প্রফেসর পর্যন্ত, কিন্তু উনি সার্জারি করেন না, দেখে সার্জারি করেন, খালি শিক্ষা দান করেন কিন্তু সার্জারি করেন না। কিন্তু যে সার্জারি করবে নিশ্চয়ই সেখানে পেশেন্টও প্রবলেম হবে, মারাও যেতে পারে। তা আমরাও যদি কাজ করি তাহলে বিভিন্ন সমস্যা হবে। তো এই সমস্যা আমরা কিভাবে উতরাবো, আমাদের এক্সপিরিয়েন্সও বাড়বে, আমরা সেইভাবে কাজ করার চেষ্টা করছি। 2026-এর মধ্যে 100% জল জীবন যে পানীয় জলের সংযোগ সেটা দেওয়া হবে। এবং আপনারা শুনে খুশি হবেন যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং অন্যান্য যে বিদ্যালয়, সেখানে 91% বিদ্যালয় এবং 79% অঙ্গনওয়াড়িতে পাইপলাইনের মাধ্যমে জল কিন্তু দেওয়া হয়েছে। আজকে 2,55,241 হেক্টর যে চাষযোগ্য জমি আছে, তার মধ্যে আউট অফ দিস 1,23,754 হেক্টর জমিতে এই যে সেচের প্রয়োজন। এখন তো আরও এই যে ড্রাই সিজন, এই সময়ে সেচের যে ব্যবস্থা আমরা করেছি। তাছাড়া বন্যা ব্যবস্থায় যে বাঁধগুলো প্রায় 152 কিলোমিটার দীর্ঘ, 42টি বাঁধকে আমরা স্ট্রেংথেন অলরেডি করার আমরা ডিসিশন নিয়েছি। চিফ মিনিস্টার মডেল ভিলেজ প্রকল্প, সেখানে 111টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটির সেগুলোর উন্নয়ন চলছে। আমার সরকার পোর্টাল আপনারা সবাই জানেন, এটা সর্বভারতীয় স্তরে খুব নাম হয়েছে। এবং কিছুদিন আগে এক জায়গায় আমরা জিজ্ঞেস করছিলাম আমার পোর্টালের কি, দেখলাম যে সবাই বলছে যে না, আমরা ঠিক সময়ে কিন্তু তার যে সে কাজটা করার যে বিষয় সেটা কিন্তু সমাধান হচ্ছে সেখানে প্রায় 91%। এছাড়া 1 লক্ষ নতুন আবাসন প্রদানের যে গ্রামান্বয়নে প্রায় 2,56,000 পরিবারের জন্য সেটা সমীক্ষাও চলছে, আশা করি সেটাও আমরা চলে আসবে। আমাদের মহিলাদের সবাই জানেন যে 2018-র আগে মাত্র 5 থেকে 6,000 গ্রুপ ছিল, এসএইচজি গ্রুপ, আর এখন আমাদের কত হয়েছে 54,363। আমরা ওদেরকে রিভলভিং ফান্ড দিচ্ছি প্রায় 700 কোটি টাকার উপরে। আমরা কমিউনিটি ফান্ডের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে প্রায় 1,000 কোটি টাকার উপরে দিচ্ছি। এবং শুনে আপনারা খুশি হবেন, এই যে এসএইচজি গ্রুপ মাত্র এনপিএ 2%, অথচ বড় বড় জায়গায় যদি যান খালি দেখবেন এনপিএ, কিন্তু তারা কিন্তু এই যে আমরা যে অনেক সময় 50% পপুলেশনের অর্ধেকই হচ্ছে মহিলা, তাদের উপর আমাদের উপর ভরসা করা, তাতে কিন্তু আমরা রেজাল্টও পাচ্ছি। লাখপতি দিদি আমরা 95%, আমাদের ইচ্ছে ছিল আমাদের যে যে অ্যাবাউট 1,18,000 যে টার্গেট, সেখানে 1,08,000 আমাদের লাখপতি দিদি হয়েছে। পঞ্চায়েতে যেটা মজলিশপুর গ্রাম, পশ্চিম মজলিশপুর গ্রাম, সেখানে পঞ্চায়েতকে গভর্নেন্স জাতীয় রৌপ্য পুরস্কার সম্মানিত করা হয়েছে বিশাখাপট্টনমে। নগর উন্নয়নের কথা যদি বলি, সেখানেও প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 অধীনে 2,406টি নতুন গৃহ আবার নির্মাণের জন্য মঞ্জুরি দেওয়া হয়েছে। আগরতলা স্মার্ট সিটি মিশন, সেখানে 65 প্রকল্প আমরা নিয়েছি, তাতে করে 581 কোটি টাকার উপরে সেখানে খরচ হচ্ছে। এবং 800 এই যে নগর এলাকাগুলো আছে, যেখানে মিউনিসিপ্যালিটি বা আমাদের নগরগুলো আছে, সেখানে 844 কোটি টাকা
ইনফ্রাস্ট্রাকচার যাতে ডেভেলপ করে তার জন্য আমরা সেখানে কাজ করা শুরু হয়ে গেছে। সেখানে এডিবির ফান্ডে আমরা বিভিন্ন যে আজকের আগরতলা শহরেও আপনারা দেখেছেন বিভিন্ন শহরে যে ইন্টেলিজেন্ট ট্রাফিক সিস্টেমের বন্দোবস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের আওতায় প্রায় 8,415 জন স্ট্রিট ভেন্ডারকে 13 কোটি টাকার উপরে দেওয়া হয়েছে। 5 বছরে এই 1,500 কোটি টাকার বিনিয়োগ করার জন্য মুখ্যমন্ত্রীর নগর উন্নয়ন প্রকল্প চালু করা হয়েছে। বিধানসভায়ও এই বিষয়ে আমরা কিন্তু আলোচনা করেছি। আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী এখানে আছেন। প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান প্রকল্পে যারা যারা আছেন পিভিটিজি শ্রেণীর 11,692টি রিয়াং পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের আওতায় প্রায় 2,860টি জনজাতি পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনায় ছাদে আমাদের বাড়ি তো এখনো লাগানো হয়েছে, তো সেখানে প্রায় 1,573টি অলরেডি এই সিস্টেম চালু হয়ে গেছে। এতে করে কিন্তু আপনার এক তো বিলও কম উঠছে, আবার গ্রিডের মাধ্যমে আপনি কিন্তু উল্টো আরও পয়সাও পাচ্ছেন। তো পিএম সূর্যঘর প্রকল্পে 10.50 মেগাওয়াট যে ক্ষমতা সম্পন্ন সোলার প্ল্যান্টের মাধ্যমে বিভিন্ন যে সরকারি ভবনগুলো আছে সেখানে এই সংযোগ তৈরি হয়েছে। রেল যোগাযোগের কথা যদি এখানে বলি, উত্তর পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ে বদরপুর থেকে জিরানিয়া এবং জিরানিয়ার থেকে সাবরুম অলরেডি ইলেকট্রিক লাইন অলরেডি লাগানো হয়ে গেছে। মালবাহী ট্রেনের ট্রায়ালও হয়েছে। ত্রিপুরা রাজ্যের ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ এখানেও আয়োজন করা হয়েছিল। প্রায় 120 জনের মতো বিনিয়োগকারী অংশগ্রহণ করেছিলেন। 800 করোড়ের উপরে এখানে যারা বিনিয়োগকারী আছেন সেখানেও প্রায় 87টি মৌস্বাক্ষরিত হয়েছে। আমরা যে টিআইটিগুলো আছে 19টি টিআইটি, সেখানে কিন্তু পুরনো সমস্ত যে সিস্টেম তার মধ্যে থেকে যদি আমাদের ছেলেমেয়েরা পাশ করে তারা কিন্তু বাইরে চাকরিই পায় না। তো এর জন্য আমরা টাটা টেকনোলজি যারা আছেন তাদের সাথে আমরা মৌ করেছি। ওনারা বলছেন যে বছরে প্রায় 5,000 নতুন যে টেকনোলজি এআই হোক বা কম্পিউটার সেই বেসিসে যখন পাশ করবে 5,000 বেরুলে 5,000ই ওরা কিন্তু অ্যাবজর্ব করে নেবে। এখানে আমাদের যে 9টি শিল্পনগরী আছে এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের থেকে আমরা লোন নিয়েছি এবং সেখানে আমরা এমএসএমই র্যাম প্রকল্প রূপায়িত হচ্ছে। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের অধীনে সেখানে মার্কেট ওরিয়েন্টেড স্কিল তাদেরকে প্রদান করা হয়েছে। এখানে প্রচুর এই ধরনের প্রকল্প আজকের আমি যদি এখানে বলতে থাকি শেষ করা যাবে না। এখানে পর্যটনের যদি কথা বলি, আমাদের পর্যটন আপনারা সবাই ইউনিটি প্রোমো ফেস্ট আপনারা সবাই দেখেছেন এত বড়। সেখানে আমরা চাইছি যে পর্যটনে মানুষ বাইরের থেকে ত্রিপুরাকে চিনুক। এক তো আর্থিক ব্যবস্থাও ডেভেলপ করবে, আবার ত্রিপুরাকেও চিনবে। শচীন্দ্রনগরে প্রায় 105 কোটি টাকা ব্যয়ে একটি বিনোদন পার্ক অলরেডি কিছুদিন আগে আমরা সেখানে ফাউন্ডেশন লে করেছি। এবং ত্রিপুরা সুন্দরী মন্দিরে মাননীয় প্রধানমন্ত্রী যে একটু আগে এখানে মেনশন করেছেন যে সেখানে 52 কোটি 4 লক্ষ টাকা খরচ করা হয়েছে। এটাকে আমরা নতুনভাবে সেটাকে রেনোভেট করেছি। শুধু তাই নয়, আপনারা সবাই জানেন যে 215 কোটি টাকা যে ডোনার মিনিস্টার সাহেব এই 23 তারিখে আসছেন, উনি সেখানে অনেক প্রকল্পের উনি উদ্বোধনও করবেন। 215 কোটি টাকা মাতারবাড়ি ট্যুরিজম সার্কিটের জন্য উনি দিয়েছেন, উদয়পুর, ছবিমোড়া, নীরমহল এবং ডম্বুর জলাশয়। এরকম অনেক বিষয়ে এখানে যদি আমি বলি শেষ করা যাবে না। তো আমি আশা করি আজকের যে এখানে যারা যারা উপস্থিত হয়েছেন এবং সাংবাদিক বন্ধুরা যারা উপস্থিত রয়েছেন তাদের মাধ্যমে আবার আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আজকের এই ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উপলক্ষে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে এবং শুভকামনা জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। বেলায় বেলায় খেনো মুলা জাগোনাं तै बिस्कां हामसाजाक चुकसाजाक आबहाय सिनि हास्ते सिनामनानि बागै कक्लाम कचारि कलांगि थांखा तिरिनि पान्दानि नारुवाई अक्रा हास्तेनि मन्त्री अक्रा बरम गोनां मोजां प्रफेसर डक्टर मानिक साहा सार।
অনুষ্ঠানের এই পর্বে ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে সমাজের বিশিষ্টজনদের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য রাজ্য নাগরিক পুরস্কার এবং স্টেটহুড ডে অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে। প্রথমেই রাজ্য নাগরিক পুরস্কার। এবছর ত্রিপুরা বিভূষণ সম্মানে